তো ব্রিককে যেরকম আমরা একটা হাউস বানাতে গেলে সেটাকে একটা বিল্ডিং ব্লক ধরা হয়, সেরকম atoms are the building blocks of all matter. Now, according to the modern atomic theory, an atom is the smallest particle of an element which takes part in chemical reaction. এটা already explain যে atom হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাটারকে নিয়ে সেটাকে ডিভাইড করতে করতে এমন একটা টাইম, মানে আমি যদি এখানে একটা ডট দিই, এই ডটটাকে দেখা যাচ্ছে। এবার কোয়েশ্চেন হলো যে অ্যাটম কতটা ছোট। অ্যাটম পার্টিকেল, পার্টিকেল আমি বারবার বলছি পার্টিকেল 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 বলার পর একটা ম্যাটারকে ডিভাইড করতে করতে কোন টাইমে চলে আসলে, মানে আমি এখানে ডটটা দিচ্ছি, এটা তো দেখা যাচ্ছে, তাহলে এটা তো খুব ছোট। তা এটা কি অ্যাটম? অ্যাটম কি? অ্যাটমের শেপ কি হয়, অ্যাটমের সাইজ কি হয়, অ্যাটম কতটা ছোট হয়, সেইটা ইমাজিনেশনেরও বাইরে, সেটা ইমাজিন করাটাও ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাটম are very small and which can't be seen even through very powerful optical microscope. মানে এটা ইমাজিনেশনেরও বাইরে যে অ্যাটম কতটা ছোট। মানে এখানে আমি একটা পেপারের কথা যদি বলি, এটা একটা পেপার, এটা একটা শীট, এই শীটটার মধ্যে মিলিয়নস অফ অ্যাটমস আছে, এই শীটটাতে মিলিয়নস অফ অ্যাটমস আছে, মানে অ্যাটমস এতটাই ছোট হয়, তার সাইজ শেপ আমরা এখন পড়বো, সেগুলোতে এমনভাবেই সেটা তৈরি অ্যাটমস যে একটা থিন শীট পেপার, সেখানেও মিলিয়নস অফ অ্যাটমস আছে, সেটা এতটাই ছোট অ্যাজ আ পার্টিকেল, যেটাকে কিনা আমরা যখন অবজার্ভ করি, মানে পাওয়ারফুল মাইক্রোস্কোপ, অপটিক্যাল মাইক্রোস্কোপেও অ্যাটমকে দেখা যায় না, অপটিক্যাল মাইক্রোস্কোপেও সেটাকে দেখা যায় না, নেকেড আইতে তো ছেড়েই দিলাম। তো খুব বেশি ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে যেখানে অ্যাটমকে দেখা যায়। এবার একটা শেপ আর সাইজ আমরা এরপর জানবো। তো ফার্স্টে বলি শেপ। শেপে বলা হয় না অ্যাটমস আর স্ফেরিক্যাল ইন শেপ। তো কোন স্ফেরিক্যাল শেপের কিছু, ফর এক্সাম্পল এটা স্ফেরিক্যাল শেপের কিছু হলে তার আমরা জেনারেলি কি কনসিডার করি, যেটা তার সাইজটা জানতে পারবো, কি কনসিডার করি? স্ফেরিক্যাল শেপের হলে তার রেডিয়াসটাকে কনসিডার করি, মানে আমি যদি কোনো একটা রেডিয়াস জানি, সেই স্ফেরিক্যাল শেপের সেই পার্টিকেলটা বা সেই জিনিসটার আমি সাইজ বের করতে পারবো, সেটা আমি ক্যালকুলেট করে নিতে পারবো যে কোনো কিছু। সেটাই একটা, এই যে বলা হচ্ছে যে অ্যাটম স্ফেরিক্যাল বললাম, সেই স্ফেরিক্যাল হলে তার রেডিয়াসটা যদি আমি পাই, তাহলে সেটার সাইজ ক্যালকুলেট করতে পারবো, সেটা কতটা ছোট, ছোট মানে সেটা কতটা ইমাজিনেশনের বাইরে, একটা থিন শীটের মধ্যেও মিলিয়নস অফ অ্যাটমস প্রেজেন্ট, তাহলে সেই সাইজটা কি যেটা এতটা ছোট বলা হচ্ছে। এবার সাইজটা ইজ দ্য অ্যাটমিক রেডিয়াস। যখন অ্যাটম বলছি, তাহলে অ্যাটমের অ্যাটমিক রেডিয়াসটাকে যদি আমি ক্যালকুলেট করি, অ্যাটমিক রেডিয়াসটা যদি জানি, সেখান থেকে আমি অ্যাটমের সাইজ ক্যালকুলেট করতে পারবো, আরটা পেয়ে যাব। অ্যাটমিক রেডিয়াস ইজ, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তো ভ্যালুটা আই উইল এক্সপ্লেন। 1 ন্যানোমিটার, এটাকে ন্যানোমিটার ইউনিট দিয়ে বলা হয়, ন্যানোমিটার ইউনিট ইউজ করা হয়। এবার কিলোমিটার, মিটার এগুলো তো আমরা জানি, তা ন্যানোমিটার ইউনিটটা কি, মানে কি ইউনিট যে এতটা অ্যাটমকে, অ্যাটম ইটসেলফ একটা এত ছোট জিনিস, সেটাকে যখন তার রেডিয়াস বের করতে হচ্ছে, তাহলে ইউনিটটা নিশ্চয়ই কিলোমিটার আর মিটারে এক্সপ্লেন করা যাবে না, সেটা খুব ছোট ইউনিটই আমার লাগবে, দ্যাট ইজ ন্যানোমিটার। এবার নর্মালি ন্যানোমিটারটা কি, মানে কি ইউনিট, কিভাবে সেটাকে মেজার করি? 1 কিলোমিটার ইজ 1000 মিটার, 1 কিলোমিটার 1000 মিটার। এবার ওয়ান ন্যানোমিটারকে আমি যদি বলি, দ্যাট ইজ 1/10⁹ মিটার, 10⁻⁻9 মিটার। এটা কিভাবে হচ্ছে, এই ভ্যালুটা কি, এটা ইউনিটটা বোঝা যাচ্ছে না যে ন্যানোমিটার কতটাই ছোট হতে পারে। এটা একটা, ফর এক্সাম্পল এটা একটা 1 মিটারের একটা লাইন,
এই 1 মিটারের লাইনটাকে আমি এই স্মলার ডিভিশন করতে করতে এতগুলো ডিভিশন যদি করি, এতগুলো 1 তারপর 0 এতগুলো ডিভিশন যদি 1 মিটার লাইনটাকে করি, তার ইচ ডিভিশন এই মানে কত ছোট হবে সেটা ইমাজিনেশনের বাইরে, সেই ইচ ডিভিশনটা সেটা ন্যানোমিটারকে রিপ্রেজেন্ট করে। তো অবভিয়াসলি অ্যাটম ইটসেলফ একটা ছোট জিনিস, এত ছোট, সেটার ইউনিটটা নিশ্চয়ই কিলোমিটারে এক্সপ্লেন করা যাবে না বা মিটারে বলা যাবে না, সেটার জন্য মিলিমিটারেও ইভেন করা যায় না, সেটার জন্য ন্যানোমিটার ইউনিটটাকে ইউজ করা হয়। সো দিস আর অ্যাটম। নাও এরপর অ্যাটমসের ব্যাপার পড়ার পর কেমিক্যাল রিয়াকশন তো আমরা পড়বো। তো কেমিক্যাল রিয়াকশন পড়তে গেলে আফটার দ্য ডিফারেন্ট টাইপস অফ লস, একটা কোনো ল্যাবে একটু বলি সিম্বলকে এক্সপ্লেন করার আগে, একটা কোনো ল্যাবে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সায়েন্টিস্টরা কেমিক্যাল রিয়াকশন করছে, দেখছে যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে সেই মুহূর্তে, তখন তারা কি করবে, সেটাকে লিখতে হবে বা সেটাকে নোট করতে হবে। করতে হলে কি করবে না, লিখবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওয়াটার, এরম ভাবে সেটাকে লিখতে হবে। সেই প্রবলেমটার জন্য যেটা যদি আমরা সিম্বল ইউজ করি খুব ইজিলি সেটাকে লেখা যায়, খুব ইজিলি এক্সপ্লেইন করা যায়। সেই সিম্বল ইউজ করার জন্য ফার্স্ট এগিয়ে এলেন সেই ডাল্টন। ডাল্টন ফার্স্ট এই সিম্বলগুলোকে দিলেন যে এই যখন আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন দেখি সেই কেমিক্যাল রিয়াকশনে কি সিম্বল ইউজ করা যায়, তখন ডাল্টনই ফার্স্ট যে এই সিম্বলগুলোকে দিলেন। যে এই সিম্বল আমরা এখন ইউজ করি না, এখন এই সিম্বল ইউজ করি না তারও একটা রিজন আছে, কারণ এই সিম্বল যখন ডাল্টন দিলেন, ফর এক্সাম্পল একটা রিয়াকশন হচ্ছে, অন্য যে কোনো একটা রিয়াকশন হচ্ছে, ল্যাবে সায়েন্টিস্টরা রিয়াকশন করছে, তখন কপারকে ডাল্টন এভাবে দিলেন, কপারকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, কার্বনকে এভাবে রিপ্রেজেন্ট করা, হাইড্রোজেনকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই সিম্বলগুলো হচ্ছে ডাল্টন সিম্বল। এই সিম্বলগুলো দিয়ে যখন আমি রিপ্রেজেন্ট করছি একটা কেমিক্যাল রিয়াকশনকে, সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমাকে এরকমভাবে সার্কেল করে সেটাকে এইভাবে করে সিম্বল দিতে হবে, তারপর নাহলে একটা সার্কেল আঁকতে হবে, তারপর একটা সার্কেল দিয়ে সেখানে এরকম ডট ইনসাইড দ্য সার্কেল এরকম ডট দিতে হবে, তাহলে কি সেই সিম্বলটা রিপ্রেজেন্ট হচ্ছে। তো এটা মোটেই ঠিকঠাক লাগলো না, এটা ইজি হলো না, মেথডটা ঠিক নয়, মেথডটা ঠিক হলো না, একটু ডিফিকাল্ট হয়ে গেল। তো এই ব্যাপারটাকে মেটানোর জন্য এই প্রবলেমটার পর যিনি আমাদের এখন যে আমরা সিম্বল ইউজ করি হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সেই সিম্বলগুলোকে দিলেন বার্জিলিয়াস। বার্জিলিয়াস এই সিম্বলগুলোকে দিলেন যে কিভাবে একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করব তার ডিফারেন্ট সিম্বলস ইউজ করে, সেই সিম্বলসগুলো ফার্স্ট দিলেন। এবার কিছু রুলস আছে, সিম্বল ইউজ করার কিছু রুলস আছে। সো দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ অ্যান এলিমেন্ট টু বি ইউজ অ্যাজ আ সিম্বল। তখন এই প্রবলেমটাকে মেটানো ডাল্টন বললেন ওরকম সার্কেল করে, সার্কেলের মধ্যে এরকমভাবে ডট দিয়ে বা সার্কেলটাকে পুরোটাকে ইনস্ক্রাইব করে সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করার থেকে আমরা যদি কোনো একটা এলিমেন্ট হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি, এইচ দিয়ে যদি ডিনোট করি সেটা ইজিয়ার হয়ে যাচ্ছে, সেটা বোঝাটাও ভালো হচ্ছে আর তাড়াতাড়ি লেখাও হয়ে যাচ্ছে। কোনো একটা ল্যাবে রিয়াকশন হচ্ছে, সেটা সেই মুহূর্তে এটা তৈরি হয়ে যাচ্ছে, লেখাটা অনেক বেশি সহজ। এবার কিছু রুলস আছে, তার মানে কি আমরা সবসময় কি হাইড্রোজেন, কার্বন বা যে কোনো এলিমেন্টের ফার্স্ট লেটারটাকে ইউজ করি সেটা নয়, সবসময় যে ফার্স্ট লেটারকে ইউজ করা হয় সেটা নয়, আমরা এরকমই ইউজ করি জিঙ্ক। জিঙ্ক যখন আমরা লিখি জিঙ্কের সিম্বল Zn, তার মানে কি জিঙ্ক যখন ইউজ করছি জেড ইউজ করে তার সাথে আমরা এন দিয়ে এটাকে ডিনোট করছি, সিম্বলটা জিঙ্কের হচ্ছে। তো ফার্স্ট যেটা বলা হলো যে ফার্স্ট লেটারটা
ফার্স্টে বলা হলো যে ফার্স্ট যে লেটারটা থাকবে, ফর এক্সাম্পল হিলিয়াম, ফার্স্ট লেটারটা ক্যাপিটালে থাকবে, সেকেন্ডটা স্মল লেটারে থাকবে। এরকমটা নয় যে হিলিয়াম লিখলে অলওয়েজ ফার্স্ট লেটার আর তার পরের লেটারটাকে নেওয়া হচ্ছে, এখানে হিলিয়ামের জন্য নেওয়া হচ্ছে। তাই এরকম নয় যে সব যত এলিমেন্ট আছে সবের সিম্বল ইউজ করার সময় ফার্স্ট লেটার আর সেকেন্ড লেটারে নেওয়া হয়, সেটা নয়। জিঙ্কের, আমরা যখন জিঙ্ককে রিপ্রেজেন্ট করি তখন ZN লিখছি, তখন এটা লিখছি না। আমরা যখন ক্লোরিন লিখি, ক্লোরিন লিখলে CL লেখা হয়, ফার্স্ট লেটারকে না হলো ক্যাপিটাল লেখা হলো লেটার C, ক্যাপিটালে লেখা হলো, আর L না হলো CL। আচ্ছা, তাহলে কি এই দুটোই পয়েন্ট, ফার্স্ট লেটার আর সেকেন্ড লেটার? আরেকটা পয়েন্ট আছে, সবসময় ইংলিশ নেম ইউজ করে যে সিম্বলগুলোকে দেওয়া হয় সেটা নয়। ইংলিশ নেম ইউজ না করে ল্যাটিন নেমও ইউজ করা হয়, যেরকম কিউপ্রাম, কিউপ্রাম ইজ কপার, কিউপ্রাম CU, কপারের ল্যাটিন নেম কিউপ্রাম, সেখান থেকে এটা এসছে। নাট্রিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নেম। সোডিয়াম যখন আমরা লিখি সেটাকে রিপ্রেজেন্ট করি Na দিয়ে, তার ল্যাটিন নেম দিয়ে। তাহলে ল্যাটিন নেম ইউজ করেও, সবসময় ইংলিশ নেম নয়, ল্যাটিন নেম ইউজ করেও এটাকে রিপ্রেজেন্ট করা যায় সিম্বলগুলোকে। সো দিস আর দ্য মডার্ন সিম্বলস অফ এলিমেন্টস, যেগুলো আমরা এখন ইউজ করি। ওকে, এগুলো কিছু ইম্পর্টেন্ট সিম্বল, এগুলো পড়ার আগে ফার্স্ট 20 এলিমেন্টস, ফার্স্ট 20 এলিমেন্টস এদের সিম্বল জানতে হয়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, potassium, calcium, hydrogen, helium, lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, neon, sodium, magnesium, aluminium, silicon, phosphorus, sulfur, chlorine, argon, potassium, calcium. So 1 to 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. First 20 elements, এগুলোর সিম্বল খুব ইম্পর্টেন্ট, এগুলো সিম্বল সবচেয়ে বেশি মনে রাখতে হয়। ফার্স্ট 20 এলিমেন্টসের এগুলো কি হয় না, আমরা এগুলো যখন মনে রাখি 1 to 20টা একদম মনে রাখতেই হয়, 1 to 20 জানতেই হবে সিম্বল, কোনটার কি সিম্বল, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি। এটা ছাড়াও এগুলো হচ্ছে কিছু অ্যাডিশনাল কিছু এলিমেন্টস যেগুলোরও মনে রাখতে হয়, যেগুলো 1 to 20-র মধ্যে নয়। বাট নাম্বারটা অ্যাটমিক নাম্বার মনে রাখতে না হলেও 1 to 20 আমরা অ্যাটমিক নাম্বার দিয়ে মনে রাখছি। অ্যাটমিক নাম্বার 1, 2, 3, 4 করে 20 অবধি। সবসময় যে অ্যাটমিক নাম্বার 1 to 20 করে মনে রাখতে হবে, মানে 1 to 20 ছাড়া বাকিগুলো তো মনে রাখা যায় না,
সেগুলোর কিছু ইম্পর্টেন্ট, যেরকম এখানে ওগুলোও রয়েছে 1 to 20 মধ্যে, তারপরে কিছু এক্সট্রাও রয়েছে, যেরকম কপার আছে, বেরিয়াম আছে, ব্রোমিন আছে, কোবাল্ট আছে, কোবাল্ট সিও কোবাল্ট আছে, লেড আছে, এগুলো রয়েছে। সো এগুলোর সিম্বলগুলো এইভাবে করে আসলো, সিম্বল রিপ্রেজেন্ট করো। তার এরপর যখন আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন লিখছি, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এরপর যখন আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন লিখছি, এটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে, সিম্বল ইউজ করছি, কেমিক্যাল রিয়াকশন লেখা হয়ে যাচ্ছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটুখানি বোঝার দিক থেকে আসলো, অ্যাটমস তো পড়লাম, অ্যাটমস পড়লাম, অ্যাটমসদের সাইজ পড়লাম, শেপ পড়লাম, অ্যাটমসদের কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তাদের সিম্বল পড়লাম। এবার একটু মাস পড়া যাক, অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, অ্যাটমিক মাস কি? দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড দ্য অ্যাটমিক মাস। একটা এলিমেন্টের মাস তো অ্যাটমিক মাস, তাহলে এটা নিয়ে আবার এত পড়ার কি আছে? অ্যাটম ইটসেলফ একটা এরকম একটা খুব ছোট জিনিস, সেটাকে নেকেড আই কেন, অপটিক্যাল মাইক্রোস্কোপেও দেখা যায় না, ইমাজিনেশনের বাইরে, এতটাই ছোট, সেটার আবার মাস, তাহলে নিশ্চয়ই সেটাও ছোটই হবে, মানে খুব কমই হবে মাস, এরকম না যে মাসটা একটা বিশাল কিছু একটা মাস হবে মাস বলে, সেটা নয়। তো পার্টিকেলটাই এত ছোট ইটসেলফ, তো সেটা মাসটাও ছোটই হবে, কমই হবে। এই মাসটাকে ক্যালকুলেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে তখন খুব ডিফিকাল্ট ছিল যে মাসটাকে কি করে ক্যালকুলেট করা হবে। সেই জন্য এই মাস ক্যালকুলেট করার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, স্ট্যান্ডার্ড ফর্মে ধরি। একটা স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড কিরকম? ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু একটা মেজার করছি, মেজার যেটাকে করব আমার কিছু একটা স্ট্যান্ডার্ড লাগবে, একটা স্ট্যান্ডার্ড এখানে ইউজ করে তারপর মেজার করতে পারবো। একটা স্ট্যান্ডার্ড দিলাম, স্ট্যান্ডার্ড দিয়ে যেটাকে মেজার করব সেটাকে এখানে রাখলাম, রেখে তার সেটাকে মেজার করা যাবে স্ট্যান্ডার্ড ইউজ করে। সেই স্ট্যান্ডার্ডটা কি ইউজ করা হলো? অ্যাটমিক মাসের কার্বন 12 কে ইউজ করা হলো, কার্বন 12 অ্যাটমকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হলো। সেটা কেন? এটা যদি কার্বন 12 হয়, কার্বন 12 আইসোটোপ হয় কার্বনের 12, 13, 14, তো জেনারেলি এই কার্বন 12টাই বেশি আসে, কার্বন 12টাই আমরা সবসময় বলি, সেই মানে 98% এই কার্বন 12ই আছে, তার জন্য আমরা কার্বন 12টাকে নিলাম। কার্বন 12 এর আগেও হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল, অক্সিজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছিল, বাট আলটিমেটলি কার্বন 12কে ধরা হলো। এটাকে যদি আমি 4th ডিভিশন করলাম, এইট, 12টা ডিভিশন করলাম, এটা একটা কার্বন 12 অ্যাটম, এটাকে 12টা ডিভিশন করলাম, 12টা ডিভিশন করে এই একটা পেলাম। তাহলে কার্বন 12 অ্যাটমের 1 কার্বন 12 অ্যাটম দ্যাট ইজ ইকুয়াল টু 12 AMU. AMU is atomic mass unit, atomic mass unit or unified mass, এটাকে এখন বলা হয় unified mass, that is U. 1 কার্বন 12 অ্যাটম 12 AMU এটাকে কনসিডার করা হলো। এবার এই কার্বন 12 অ্যাটমটাকে আমি স্ট্যান্ডার্ড ধরছি কেন? এই স্ট্যান্ডার্ড এটাকে 12টা ডিভিশন করা হলো, 12টা ডিভিশন করে তার একটা স্লাইস, এই একটা স্লাইস না হলো, তা এটা যদি 12 AMU হয় এটা 1 হবে, 1 AMU হবে। সেরকমই আমি একটা স্ট্যান্ডার্ড ধরি, এখানে স্ট্যান্ডার্ড ধরলে যেটা আমার কাছে ওয়েট
যেটা আছে সেইটা দিয়ে আমি ক্যালকুলেট করে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে মেজার করতে পারবো। সেরকমই কার্বন 12টাকে স্ট্যান্ডার্ড ধরা হলো। তো কার্বন 12 মানে এটাকে 12টা ডিভিশন করলাম, তাহলে সেটা 1 AMU হয়ে গেল। এই 1 AMU কে এটাকে এই কার্বন 12টাকে স্ট্যান্ডার্ড করে বাকি অন্যান্য যে এলিমেন্ট আছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তাদের অ্যাটমিক মাসকে মেজার করা হয়। সো কিভাবে সেটা হয়? One carbon 12 atom that is equal to 12 AMU. So 12 AMU is one carbon 12 atom. If 12 AMU is one carbon 12 atom, simple mathematics, 1 AMU atomic mass unit, 1 by 12 of 1 carbon 12 mass of 1 carbon 12 atom. 1 AMU কি হলো 1 by 12 of mass of 1 carbon 12 atom. কার্বনটাকে 12টা ডিভিশন করলাম, সেখান থেকে একটা পেলাম, 1 AMU পেলাম। এই কার্বন 12 কে স্ট্যান্ডার্ড অ্যাসাইন করে বাকি যে এলিমেন্ট আছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, 1 অক্সিজেন অ্যাটম 16 AMU, এটা বলা হলো 1 হাইড্রোজেন অ্যাটম 1 AMU। কার্বন 12 কে স্ট্যান্ডার্ড করে বাকি যত এলিমেন্ট রয়েছে তাদের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তাদের মাসটা পাওয়া গেল। সো 1 AMU ইজ ইকুয়াল টু 1 বাই 12 অফ মাস অফ 1 কার্বন 12 অ্যাটম। এখান থেকে এই 1 AMUটা পেয়ে গেলাম। তো 1 AMU করে এবার বাকি প্রত্যেকটা ভ্যালুই পেয়ে যাবো এখান থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করে। স্ট্যান্ডার্ডটা হলো কার্বন 12টাকে স্ট্যান্ডার্ড ধরা হলো। ওকে, সো দিস আর the atomic masses of few elements, যেরকম কার্বন অলরেডি এক্সপ্লেন 12 AMU atomic mass unit, বাট এখন সেটাকে 12U করে লেখা হয়, 12U। নাইট্রোজেন এখানে একটু হেজি আসছে, নাইট্রোজেন 14U, অক্সিজেন এগুলো একটু ইম্পর্টেন্ট পড়তে হয়, অক্সিজেন 16U, সোডিয়াম 23U অ্যাটমিক মাস ইউনিট। এগুলো হচ্ছে অ্যাটমিক মাস, কিছু এলিমেন্টের অ্যাটমিক মাস। ম্যাগনেসিয়াম 24, সালফার 32, ক্লোরিন 35.5, ক্যালসিয়াম 40, এগুলো হচ্ছে অ্যাটমিক মাস। কার্বন 12টাকে স্ট্যান্ডার্ড ধরে এই সমস্ত এলিমেন্টেরও আমরা অ্যাটমিক মাস পেয়ে গেলাম। How do atoms exist? Next topic, how do atoms exist? গ্রিক ফিলোসফার, ইন্ডিয়ান ফিলোসফারদের কথা ভুলে গেলে হবে না। গ্রিক ফিলোসফার, তার আগে ইন্ডিয়ান ফিলোসফার বলেই গেছেন যে অ্যাটম জেনারেলি, নর্মালি অ্যাটমস কম্বাইন্ড স্টেটে থাকে, একা থাকতে পারে না, কম্বাইন্ড স্টেটে থাকে। যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো অ্যাটম, এগুলো কম্বাইন্ড স্টেটে থাকে। কম্বাইন্ড স্টেটে মানে ফ্রি স্টেটে থাকে না, মানে ও একা হাইড্রোজেন এইচ হিসেবে থাকে না, ওটা মলিকিউল ফর্ম করে থাকে। এখান থেকেই, এই অ্যাটম থেকেই মলিকিউলের কনসেপ্ট আসবে এবার, যে এটা কম্পাউন্ড ফর্ম করে ওর মলিকিউল, সেটা কি আলাদা কিছু কি? কিছু নোবেল গ্যাসেস আছে যারা আনরিঅ্যাক্টিভ গ্যাসেস হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন। তো দিস আর দ্য নোবেল গ্যাসেস। ক্রিপ্টন, এরা আনরিঅ্যাক্টিভ, কেমিক্যালি আনরিঅ্যাক্টিভ, এরা সিঙ্গেল থাকে, এরা কম্বাইন্ড স্টেটে থাকে না। বাট বাকি যারা রয়েছে, বাকি যেই সমস্ত এলিমেন্ট রয়েছে তারা নর্মালি কম্বাইন্ড স্টেটে থাকে, মানে কোনো একটা বন্ডিং করে থাকবে, মানে সেখানে চলে আসে কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড সিঙ্গেল থাকতে পারে না, সে যখন কম্বাইন্ড স্টেটে থাকছে তার মধ্যে একটা ফ্রেন্ডশিপ হবে, তার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, দ্যাট ইজ কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ডিং হয়ে কেমিক্যাল বন্ড ফর্ম করে তারা থাকে কম্বাইন্ড স্টেটে। Atoms of all other elements combine together to form molecules or ions. এটা আমরা পড়বো molecules কি, ions কি।
এবার যারা সিঙ্গেল থাকতে পারছে না তারা বেশিরভাগই কম্বাইন্ড স্টেটে থাকে, নোবেল গ্যাস ছাড়া বাকি সবই কম্বাইন্ড স্টেটেই থাকে, তারা বন্ড করে মলিকিউল হচ্ছে আর আয়ন্স হচ্ছে সেইভাবে ফর্ম করছে।